সবাইকে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলোসফিতে। আজ আমরা কপির লজিকে যে 9-10 রুলস রয়েছে সেই রুলসগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমে কপি অনুমানের নিয়ম বা সূত্র 9টি সূত্রের কথা নিয়ে বলেছেন, যেটাকে বলা হয় রুলস অফ ইনফারেন্স। তার মধ্যে প্রথম যেই সূত্রটা আমাদেরকে জানতে হবে সেই সূত্রটা হলো মোডাস পোনেন্স, যেটাকে বাংলায় বলা হয় পূর্বগ স্বীকার ভিত্তিক অনুগ স্বীকার। সূত্রটা কি? পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এখানে দেখো প্রদত্ত এই যে মৌলিক বৈধ যুক্তির আকারটি একটি মিশ্র প্রাকল্পিক ন্যায়ের আকার। এই ধরনের যুক্তির ক্ষেত্রে প্রধান যে যুক্তিবাক্যটি সেটা প্রাকল্পিক, আর অপ্রধান যুক্তিবাক্যটি সেটা হচ্ছে নিরপেক্ষ এবং সিদ্ধান্তটি নিরপেক্ষ হয়। এটি সম্পর্কে আমরা ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছি। কোথায়? ওটা উচ্চ মাধ্যমিকে যখন প্রাকল্পিক বৈকল্পিকের চ্যাপ্টার ছিল, সেখানে কিন্তু এই নিয়মটা তোমরা আগে থেকে পড়ে এসেছো। তাই এই সূত্রটা এরকমভাবেও বলা যায় যে যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, মেঘ হয়েছে অতএব কিন্তু বৃষ্টি হবে। এটা হচ্ছে মোডাস পোনেন্স। এরপরে যেটা রয়েছে এইচএসের সূত্র। এইচএসের সূত্রটা কি? পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অতএব পি ইমপ্লাইজ আর। এটি একটি অমিশ্র প্রাকল্পিক ন্যায়ের কিন্তু আকার। এই ধরনের প্রাকল্পিক ন্যায়ের প্রধান যুক্তিবাক্য, অপ্রধান যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত প্রত্যেকটি একটি প্রাকল্পিক বচন। এই ধরনের ন্যায়ের ক্ষেত্রে যে অনুমানের সূত্র অনুসরণ করা হলে যুক্তির আকারটি বৈধ হবে তা হলো যদি কোনো অমিশ্র প্রাকল্পিক ন্যায়ের প্রধান যুক্তিবাক্যর অনুগ এবং দ্বিতীয় যুক্তিবাক্যের পূর্বগ হয়, তাহলে কিন্তু সিদ্ধান্ত করা যেতে পারে যে প্রধান যুক্তিবাক্যের পূর্বগ অপ্রধান যুক্তিবাক্যের অনুগকে প্রতিপাদিত করে। ঠিক আছে, এইটা হলো এইচএসের সূত্র। এরপরে দেখো মোডাস টোলেন্স, যেটাকে আমরা বলি এমটি। সূত্রটা কি? পি ইমপ্লাইজ কিউ, নট কিউ, অতএব নট পি। তাহলে এই যে যুক্তির আকারটি, এটি একটি মৌলিক বৈধ যুক্তির আকার। এটিও মিশ্র প্রাকল্পিক ন্যায়ের কিন্তু একটি বৈধ আকার। এখানে যে অনুমানের সূত্রটি অনুসরণ করা হয়েছে সেটি হলো প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান যুক্তিবাক্যে যদি প্রধান যুক্তিবাক্যের অনুগকে অস্বীকার করা হয়, তাহলে সিদ্ধান্তে প্রধান যুক্তিবাক্যের পূর্বককে অস্বীকার করা হলে যুক্তিটা কি হয়? বৈধ হবে। তাহলে এই অপ্রধান যুক্তিবাক্যে কিউকে অস্বীকার বা নিষেধ করে লেখা হয়েছে কি? নট কিউ। আর সিদ্ধান্তে পূর্বককে নিষেধ করে লেখা হয়েছে নট পি। এর পরের সূত্র ডিএস এর সূত্র। এখানে দেখো পি ভেল কিউ, নট পি, অতএব কিউ। তাহলে এই যে যুক্তির আকারটি, এটাও কিন্তু একটি মৌলিক বৈধ বৈকল্পিক যুক্তির আকার। এখানে অনুমানের যে সূত্রটি অনুসরণ করা হয়েছে সেটি বুঝে নেওয়া যাক। বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে কথা মনে রাখতে হবে সেটি হলো উভয় বিকল্পের অন্তর্গত একটি সত্য এবং উভয় সত্য হতে কিন্তু কোনো বাধা নেই। বৈকল্পিক যুক্তির ক্ষেত্রে অপ্রধান হেতুবাক্যে একটি বিকল্পকে নিষেধ করে বা অস্বীকার করে সিদ্ধান্তে অপর একটি বিকল্পকে কিন্তু স্বীকার করলে যুক্তিটি কী হয়? বৈধ হয়। এবং বৈকল্পিক যুক্তির ক্ষেত্রে বৈধ অনুমানের নিয়মকে কিন্তু অনুসরণ করা হয়। বৈকল্পিক যুক্তির আকারটি লক্ষ্য করলে দেখতে পাবে যে বৈকল্পিক যুক্তির আকারটি যদি লক্ষ্য করলে সেখানে তোমরা দেখতে পাবে যে সেখানে এই কথাই বলা রয়েছে যে পি ভেল কিউ এই বৈকল্পিক বচনের দ্বিতীয় বিকল্প কিউকে অপ্রধান যুক্তিবাক্যে অস্বীকার করে প্রথম বিকল্প পিকে যদি সিদ্ধান্তে স্বীকার করে নেওয়া হয়, তবে কিন্তু যুক্তির আকারটি কি বৈধ হবে? তাহলে সেটাকে কি আরেকটি বৈধ মৌলিক যুক্তির আকার হিসাবে গ্রহণ করা যাবে না? তাহলে যদি এরকম বলি পি ভেল কিউ, নট কিউ, অতএব পি, এই আকারটা কি বৈধ নয়? তাহলে উত্তরে এটা বলা যাবে যে এটা বৈধ। তবে বৈকল্পিক ন্যায়ের প্রথম আকারটির সঙ্গে অবস্থান বিনিময় সূত্রটি স্বীকার করলে আমরা প্রথমটি থেকে কিন্তু দ্বিতীয়টাকে পেতে পারি।
ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরের সূত্রটা হচ্ছে সিডির সূত্র। সিডির সূত্রে কি বলা হচ্ছে, পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস, পি ভেল আর কিউ ভেল এস। তাহলে এই আকারটি একটি মৌলিক জটিল গঠনমূলক দ্বিকল্প ন্যায়ের বৈধ আকার। এই ধরনের যুক্তির ক্ষেত্রে যে অনুমানের নিয়মটি অনুসরণ করা হয় তা হলো অপ্রধান হেতুবাক্যে প্রধান হেতুবাক্যের দুটিকে পূর্বককে, যেমন উপরের উদাহরণের পি আর, বিকল্প রূপে স্বীকার করে সিদ্ধান্তে প্রধান হেতুবাক্যের দুটি অনুগকে, যেমন উপরের উদাহরণে কিউ এস, এই যে বিকল্প রূপে স্বীকার করলে তাহলে যুক্তিটি কী হবে, বৈধ হবে। এর পরের সূত্রটা দেখো, এর পরের সূত্রটা হচ্ছে অ্যাবসর্পশন, যাকে বলে অ্যাবস। তাহলে এর সূত্রটা কি, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ প্রথম বন্ধনের মধ্যে পি ডট কিউ। তাহলে এটিও কিন্তু একটি বৈধ যুক্তিরই আকার। এটি যে বৈধ যুক্তির আকার সত্য সারণী গঠন করে সেটা কিন্তু বৈধতা পরীক্ষা করা যায়। ঠিক আছে, এর পরের সূত্রটা দেখো, সিম্পলিফিকেশন, যেটাকে বলে সিম্প। এটা খুবই সহজ একটা সূত্র, পি ডট কিউ অতএব পি। তাহলে এই যুক্তিটাও কিন্তু একটা মৌলিক বৈধ যুক্তির আকার। এই যে যুক্তিবাক্যের হেতুবাক্য একটি সংযৌগিক বচন, যেটি দুটি বচনের দ্বারা কিন্তু গঠিত। এক্ষেত্রে যে অনুমানের নিয়মটি অনুসরণ করা হয়েছে তা হলো, হেতুবাক্য যদি দুটি বচনের দ্বারা গঠিত একটি সংযৌগিক বচন হয় তাহলে সিদ্ধান্তে প্রথম বচনটিকে দ্বিতীয় বচনটি থেকে বিযুক্ত করে স্বীকার করে নিলে সিদ্ধান্তটা কিন্তু বৈধ হবে। কেন, যে প্রদত্ত সংযৌগিক বচনটি সত্য, যেহেতু সত্য তাহলে এর দুটি অঙ্গই হচ্ছে সত্য। কেননা দুটি অঙ্গ বা উপাদান বচন সত্য না হলে সমগ্র সংযৌগিক বচনটি সত্য হতে পারে না। কাজেই সিদ্ধান্ত তাদের যে কোনো একটি স্বীকার করে নিলে সিদ্ধান্ত সত্য হবে। আবার পি ডট কিউ অতএব কিউ, এই আকারটি কিন্তু বৈধ। পি ডট কিউ সত্য হলে এই দুটি উপাদান বচনই কিন্তু সত্য হবে। সুতরাং পি ডট কিউ যুক্তিবাক্য রূপে প্রদত্ত হলে তা থেকে যেমন পি এর সত্যতা অনুমান করা যায়, তেমনি কিউ এর সত্যতাও কিন্তু অনুমান করা যায়। তবে দ্বিতীয় আকারটি বৈধ হলেও এই আকারটি পৃথক একটি মৌলিক বৈধ যুক্তির আকার বলে স্বীকার করার কিন্তু প্রয়োজন নেই। প্রথম আকারটির অবস্থান বিনিময় সূত্র প্রয়োগ করলে কিন্তু দ্বিতীয় আকারটি আমরা পেয়ে যাব। যেমন ধরো পি ডট কিউ থেকে অতএব কিউ, তাহলে আমি যদি কিউ ডট পিকে নামাই তাহলে এখানে বিনিময় সূত্র যদি প্রয়োগ করি তাহলে সিদ্ধান্তের 3 নম্বরে কী আসবে, কিউ নামবে। তাহলে এটা সিম করে আমরা পেতে পারি, 2-এর সিম করে আমরা এটাকে পেতে পারি। এরপরের আমরা সূত্রটা কঞ্জের সূত্র। এটাও খুবই সহজ একটা সূত্র, পি কিউ অতএব পি ডট কিউ। তাহলে এই যুক্তিটা কি, এই আকারটি কি একটি বৈধ মৌলিক যুক্তির আকার। আমরা জানি যে একটি সংযোগিক বচনের অন্তর্গত প্রতিটি উপাদান বচন যদি সত্য হয় তাহলে সংযোগিক বচনটি সত্য হবে। অনুরূপভাবে প্রথম হেতুবাক্য যদি সত্য হয়, দ্বিতীয় হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তে তাদের সংযুক্ত করলে যে বচনটি গঠিত হবে সেটিও কিন্তু সত্য হবে। তাহলে উপরে যে অনুমানের সূত্রটি অনুসরণ করা হয়েছে তা হলো, প্রথম হেতুবাক্য যদি সত্য হয় এবং দ্বিতীয় হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত তাদের একত্র সংযুক্ত করা যেতে পারে। যদি পি সত্য হয়, কিউ সত্য হয়, তাহলে তার থেকে এই সিদ্ধান্তেই অনুমান করা যেতে পারে যে পি ডট কিউ সত্য। তাহলে এক্ষেত্রে মনে রাখা দরকার যে পি কিউ ডট পি সরাসরি এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, এমন সিদ্ধান্ত করলে সেটা বৈধ হবে। কিন্তু যেহেতু সংযোজন এর প্রথম আকারটি থেকে অবস্থান বিনিময় সূত্র প্রয়োগ করা দ্বিতীয় বৈধ আকারটিতে আসা যায়, সেই জন্য কিন্তু প্রথম আকারটিকেই কেবল মৌলিক বৈধ যুক্তির আকার বলে গ্রহণ করা হয়েছে। তাহলে দ্বিতীয় আকারকে আমরা পৃথকভাবে কিন্তু এখানে আলাদাভাবে স্বীকার করা হয়নি। ঠিক আছে, তাহলে প্রথম আকার থেকে এইভাবে দ্বিতীয় আকারে আসা যায়। একটা উদাহরণ দিতে পারি, ধরো পি কিউ ডট পি, এটাকে 3-এ আমরা নামাতে পারি পি ডট কিউ, তাহলে 1-2 কঞ্জ। আবার 4-এ আমরা এটা বলতে পারি কিউ ডট পি, তাহলে 3-এর কম। তাহলে এটা করে কিন্তু আমরা এটাকে পেতে পারি। এর পরের স্লাইড, অ্যাডের সূত্র। অ্যাডের সূত্র হচ্ছে পি অতএব পি ভেল কিউ। তাহলে এইটাও কিন্তু একটি মৌলিক বৈধ যুক্তির আকার।
একটি বিকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প সত্য হলে সমগ্র বচনটি কী হবে, সত্য হয়। তাহলে এর উপরে ভিত্তি করে অনুমানের নিয়ম গঠন করা হয়েছে। তাহলে প্রদত্ত হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সেই হেতুবাক্যকে একটি বিকল্প রূপে গ্রহণ করে তার সঙ্গে অপর একটি বচনকে বিকল্প রূপে যুক্ত করে সিদ্ধান্তে একটি বৈকল্পিক বচনকে অনুমান করে নেওয়া যেতে পারে। যেহেতু প্রদত্ত বচনটি সত্য, তার সঙ্গে অপর একটি বচন, সেটি সত্য মিথ্যা যাই হোক না কেন, যুক্ত করে একটি বৈকল্পিক বচন গঠন করা হলে সিদ্ধান্ত মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই অনুমানের নিয়মটিকে বলা হয় কি, অ্যাড। এই যে 9টা উপরোক্ত যে সূত্রের কথা বললাম সেগুলো হচ্ছে অনুমান সংক্রান্ত সূত্র। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিস্থাপনের সূত্র বা রুলস অফ রিপ্লেসমেন্ট। এখানে সূত্রগুলো আমরা এবার আলোচনা করব। দেখো, এটাকে বলে ডি মর্গ্যান উপপাদ্য বা ডি মর্গ্যান সূত্র। এখানে দুটো সূত্র আছে, ভালো করে এটা দেখো। প্রথমটা হচ্ছে পি ডট কিউ প্রথম বন্ধনীর মধ্যে নট ট্রিপল বার নট পি ভেল নট কিউ ব্র্যাকেটের মধ্যে, এটাকে বলে সংযোগ নিষেধ। দ্বিতীয় নম্বরটা দেখো, নট প্রথম বন্ধনী শুরু পি ভেল কিউ প্রথম বন্ধনী শেষ ট্রিপল বার নট পি ডট নট কিউ প্রথম বন্ধনীর মধ্যে, এটাকে বলে বিকল্প নিষেধ। তাহলে প্রথম যেই সূত্রটা বললাম সেটা হচ্ছে সংযোগ নিষেধ, আর দ্বিতীয় যেইটা বললাম সেটা হলো বিকল্প নিষেধ। ঠিক আছে, তাহলে এই যে সংযোগ নিষেধ আর বিকল্প নিষেধ যেটা রয়েছে, 1 নাম্বার যে সংযোগ বচনের নিষেধ আর সংযোগিক বচনে বলা হয়ে থাকে যে তারা উভয় উপপাদ্য কিন্তু বচন সত্য হয়। সুতরাং যদি একটি সংযোগিক বচনে স্বীকার বা নিষেধ করা হয় তবে তার অর্থ হবে যে উভয় উপাদান বচনের মধ্যে অন্ততপক্ষে একটি মিথ্যা। কাজেই নট পি ডট কিউ এটা কিন্তু সংযোগিক বচনের এই নিষেধের অর্থ উভয় সংযোগীর মধ্যে অন্ততপক্ষে একটি কিন্তু মিথ্যা হবে। কাজেই পি ডট কিউ প্রথম বন্ধনীর মধ্যে তার আগে নট বসাতে হবে। এই সংযোগ নিষেধের অর্থ হলো এই বচনের অন্তর্গত উপাদান বচন দুটি নিষেধের দ্বারা গঠিত একটি বৈকল্পিক বচনকে কিন্তু স্বীকার করা, অর্থাৎ নট পি ভেল নট কিউকে স্বীকার করা। তাহলে সেই কারণে এই সূত্রটাকে আমরা এরকমভাবে বলতে পারি, নট প্রথম বন্ধনী শুরু পি ডট কিউ প্রথম বন্ধনী শেষ ট্রিপল বার নট পি ভেল নট কিউ প্রথম বন্ধনীর মধ্যে। তাহলে এই যে নট পি ভেল নট কিউকে পেলাম, এটাকে বলা হয় সংযোগ নিষেধ। এরপরে যেটা আছে সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। আরেকটা সূত্র আছে বিকল্প নিষেধটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখ, বৈকল্পিক বচনে যে এই কথাই কিন্তু ঘোষণা করা হয় যে তার অন্তর্গত উপাদান বচনগুলির মধ্যে অন্ততপক্ষে একটি সত্য হবে। সুতরাং বিকল্প নিষেধ নট পি ভেল কিউ, পি ভেল কিউটাকে ব্র্যাকেটের মধ্যে, এর অর্থ হলো উক্ত বচনের অন্তর্গত উপাদান বচনগুলির প্রত্যেকটিকে মিথ্যা বলে স্বীকার করা হয়। অর্থাৎ এখানে কি নট পি ডট নট কিউকে সত্য বলে স্বীকার করা, অর্থাৎ পি ভেল কিউ প্রথম বন্ধনীর মধ্যে এর আগে নট বসাতে হবে। এখান থেকে ট্রিপল বার করে আমরা পাবো নট পি ডট নট কিউকে। তাহলে এই যে সংযোগ নিষেধ আর বিকল্প নিষেধ এই সূত্রের আমরা কিন্তু এরকমভাবে কিন্তু আলোচনা করতে পারি। একে বলা হয় ডি মর্গ্যান উপপাদ্য বা ডি মর্গ্যানের সূত্র। এরপরে দেখো ল অফ কমিউনিকেশন বা কমবের সূত্র। একে বাংলায় বলে অবস্থান বিনিময় বা ক্রমান্তরের সূত্র। সূত্রটা কি, পি ডট কিউ ট্রিপল বার কিউ ডট পি, আরেকটা কি আছে পি ভেল কিউ ট্রিপল বার কিউ ভেল পি, প্রত্যেকটিকে প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে। তাহলে কোনো সংযোগিক বচনের উপাদান বচনগুলির অবস্থান অর্থাৎ ক্রমের পরিবর্তন করে যে সংযোগিক বচনটি গঠন করা হয় সেটি মূল সংযোগিক বচনের সমার্থক হয়। যেমন রাম আসবে এবং শ্যাম আসবে ট্রিপল বার,
স্যাম আসবে এবং রাম আসবে, তাহলে পি ডট কিউ, কিউ ডট পি, উল্টে দিলাম কথাটাকে। এই দুটি বচন ন্যায় তো সমমান, কেননা উভয়ের সত্যমূল্য কিন্তু এক হবে। সত্য সারণী গঠন করলেই তা কিন্তু জানা যাবে। কোনো বৈকল্পিক বচনের উপাদান বচনগুলির অবস্থান অর্থাৎ ক্রমের পরিবর্তন করে যে বৈকল্পিক বচনটি গঠন করা হয় সেটি মূল বৈকল্পিক বচনের সমার্থক হবে। যেমন রাম আসবে অথবা যদু আসবে, ট্রিপল বার যদু আসবে অথবা রাম আসবে, তাহলে পি ভেল কিউ প্রথম বন্ধনীর মধ্যে, ট্রিপল বার কিউ ভেল পি প্রথম বন্ধনীর মধ্যে। তাহলে এই দুটি বচন ন্যায়ত সমমান, কেননা উভয়ের সত্য মূল্য কিন্তু এক হবে এবং সত্য সারণী গঠন করলেই কিন্তু তা আমরা জানতে পারি। এর পরের সূত্র হচ্ছে অ্যাসোসিয়েশন বা যুদ্ধন্তরকরণ, যাকে বলে অ্যাসোসিয়েশনের যে সূত্র রয়েছে কি আছে দেখো, পি ডট কিউ ডট আর ট্রিপল বার পি ডট কিউ ডট আর, আরেকটা রয়েছে পি ভেল কিউ ভেল আর ট্রিপল বার পি ভেল কিউ ভেল আর। তাহলে কোনো সংযোগিক বচনের বা কোনো বৈকল্পিক বচনের উপাদান বচনগুলি থেকে যেভাবে বন্ধনীভুক্ত করা হয়েছে তাকে পরিবর্তন করে যদি অন্যভাবে বন্ধনীভুক্ত করা যায় তাহলে কিন্তু যৌগিক বচনটি কিন্তু পাওয়া যাবে, তা কিন্তু মূল বচনের সমার্থক হবে। ঠিক আছে, ধরো রাম যাবে এবং শ্যাম যাবে এবং যদু যাবে, ট্রিপল বার রাম যাবে এবং শ্যাম যাবে এবং যদু যাবে। তাহলে এটাকে আমরা প্রতিকায়িত করলে এরকম করতে পারি যে আর ডট এস ডট জে ট্রিপল বার আর ডট এস ডট জে। তাহলে রাম যাবে অথবা শ্যাম যাবে অথবা যদু যাবে, ট্রিপল বার রাম যাবে অথবা শ্যাম যাবে অথবা যদু যাবে। তাহলে আর ভেল এস ভেল জে ট্রিপল বার আর ভেল এস ভেল জে। এরপরে সূত্রটা দেখো, বন্টনের সূত্র, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন, ডিস্ট। সূত্রটা কি, পি ডট প্রথম বন্ধনী শুরু, কিউ ভেল আর শেষ দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে পুরোটাকে রেখে, ট্রিপল বার পি ডট কিউ প্রথম ব্র্যাকেটের মধ্যে ভেল পি ভেল আর আবার একটা বন্ধনীর মধ্যে দিয়ে ওই ট্রিপল বারের পরের অংশটাকে পুরোটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে। আবার দেখো পি ভেল কিউ ডট আর প্রথম বন্ধনীর মধ্যে পুরোটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, ট্রিপল বার পি ভেল কিউ প্রথম বন্ধনীর মধ্যে ডট পি ভেল আর প্রথম বন্ধনীর মধ্যে পুরোটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে। তাহলে এই যে বন্টনের সূত্রের সাহায্যে সংযৌগিক বচনকে বৈকল্পিক বচনে এবং বৈকল্পিক বচনকে সংযৌগিক বচনে রূপান্তরিত করা যায়, অর্থাৎ একটির স্থানে আর একটিকে আমরা প্রতিস্থাপিত করতে পারি। গণিতের এই ধরনের সূত্রের প্রয়োগ করা কিন্তু লক্ষ্য করা যায়। যেমন 3 গুণিত 2 যুক্ত 6, আবার 3 গুণিত 2 যুক্ত 3 গুণিত 6, এরকমভাবে বলাতে। যেমন ধর এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ট্রিপল বার এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু জেড। তাহলে এই যে সূত্রগুলিকে প্রয়োগ করে একটি বচনের স্থানে অপর একটি বচনকে প্রতিস্থাপিত করার সময় যে বিষয়টি বিশেষভাবে মনে রাখা দরকার সেটা হলো, যা মূল বাক্যে প্রধান যোজক তা বন্টন করে পাওয়া বাক্য হবে এবং অপ্রধান যোজক এবং মূল বাক্যের অপ্রধান যোজক তা বন্টন করে পাওয়া বাক্যে হবে প্রধান যোজক। যেমন উদাহরণের সাহায্যে একটু বুঝে নেওয়া যাক। তাহলে পি ডট কিউ ভেল আর ট্রিপল বার পি ডট কিউ ভেল পি ডট আর। তাহলে পি ডট কিউ ভেল আর এটা হচ্ছে মূল বচন, তাহলে এই মূল বচনের প্রধান যোজক হলো ডট আর এর অপ্রধান যোজক হলো ভেল। কেননা এই বচনটি একটি সংযৌগিক বচন। এই বচনটির স্থলে ন্যায়ত সমমান বৈকল্পিক বচনটি পেতে হলে বন্টনের সূত্র প্রয়োগ করতে হবে। তখন কিন্তু মূল যোজকটি হবে ভেল এবং অপ্রধান যোজকটি হবে ডট। তখন বৈকল্পিক বচনটি পি ডট কিউ ভেল পি ডট আর। তাহলে পি ভেল কিউ ডট আর এই বৈকল্পিক বচন হওয়াতে মূল বা প্রধান যোজক হলো ভেল, অপ্রধান যোজক হলো ডট। এখন এই বচনটির স্থানে একটি সংযৌগিক বচন যা মূল বচনের ন্যায়ত সমমান প্রতিস্থাপিত করতে হলে বন্টনের নিয়মের অনুসরণ করতে হবে। তাহলে পি ভেল কিউ ডট পি ভেল আর। তাহলে দেখা যাচ্ছে অপ্রধান যোজকটি ডট এই বচনের প্রধান যোজকটি হয়েছে এবং মূল বচনের প্রধান যোজকটি হচ্ছে ভেল, এই বচনের অপ্রধান যোজক হয়েছে। বোঝা গেল?
এর পরের সূত্র, এরপরে সূত্র হচ্ছে ডবল নেগেশন, ল অফ ডবল নেগেশন, সংক্ষেপে একে বলে ডিএন। তাহলে সূত্রটা হচ্ছে পি ট্রিপল বার নট নট পি। তাহলে কোনো বচনের নিষেধক রূপের নিষেধ গঠন করলে মূল বচনটি কিন্তু ফিরে আসা যায়। তাই পি এবং নট নট পি ন্যায়ত সমমানের। ধরা যাক পি সত্য, তাহলে নট পি হবে মিথ্যা এবং নট নট পি হবে সত্য। কাজেই পি থেকে নট নট পি অনুমান করা যেতে পারে বা পি এর জায়গায় নট নট পি প্রতিস্থাপিত করা যেতে পারে। এর পরের সূত্র ট্রান্সের সূত্র, ল অফ ট্রান্সপোজিশন বা পক্ষান্তর সূত্র। তাহলে কিভাবে দুটি ন্যায়ত সমমান হতে পারে সেটা আমরা দেখা যাক। সূত্রটাকে বলে নিই, পি ইমপ্লাইজ কিউ প্রথম বন্ধনীর মধ্যে ট্রিপল বার নট কিউ ইমপ্লাইজ নট পি প্রথম বন্ধনীর মধ্যে। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর সংক্ষিপ্ত প্রতীক হলো পি ডট নট কিউ, পুরোটাকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে আগে নট বসাতে হবে। তাহলে নট পি ডট নট কিউ, পি ডট নট কিউকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে নট পি ডট নট কিউ, পি ডট নট কিউ প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে কে যদি পি ইমপ্লাইজ কিউ এর সংজ্ঞা বলে গণ্য করা যেতে পারে। কেমন হবে দেখো, দেখো পি ইমপ্লাইজ কিউ, এটা থেকে আমরা কি লিখতে পারি, নট পি ডট নট কিউ, পি ডট নট কিউকে প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে। তাহলে এটা থেকে আমরা কি পাবো, তাহলে নট আগে বসাবো, তাহলে নট নট কিউ, নট প্রথম বন্ধনী শুরু নট কিউ ডট পি। তাহলে এটা আমরা বিনিময় সূত্রকে প্রয়োগ করে বা কমবেশ সূত্রকে প্রয়োগ করে আমরা পেতে পারি। আবার এদিকে কী প্রয়োগ, যদি এটাকে যদি ডি মর্গানের সূত্রকে আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, নট নট কিউ ভেল নট পি। এবং এটা থেকে আমরা আসতে পারি যে নট কিউ ইমপ্লাইজ নট পি। তাহলে ইমপ্লাইজের সংজ্ঞা অনুসারে এটাকে আমরা করতে পারি। তাহলে সুতরাং পি ইমপ্লাইজ কিউ এবং নট কিউ ইমপ্লাইজ নট কিউ ন্যায় তো সমমান। তাহলে একটি থেকে আরেকটি অনুমান বৈধ অনুমান, আর একটি স্থানে আরেকটির প্রতিস্থাপিত করা হয়েছে। এরপরে সূত্র দেখো, বস্তুগত সংশ্লেষণ বা প্রতিপত্তির সূত্র, যেটাকে বলা হয় ল অফ মেটেরিয়াল ইমপ্লিকেশন বা সংক্ষেপে বলা হয় ইম্প। দেখো পি ইমপ্লাইজ কিউ প্রথম বন্ধনীর মধ্যে ট্রিপল বার নট পি ভেল নট কিউ, নট পি ভেল কিউ প্রথম ব্র্যাকেটের মধ্যে। তাহলে কিভাবে দুটি ন্যায়ত সমমান আমরা দেখি, তাহলে কেন এটা সমমান। দেখো আমরা যদি পি ইমপ্লাইজ কিউ এটাকে ভাঙি, তাহলে পি ইমপ্লাইজ কিউ সংজ্ঞা কী বলে, এটাকে আমরা এরকম করে লিখতে পারি নট পি ডট নট কিউ, পি ডট নট কিউকে প্রথম বন্ধনীর মধ্যে। এরপরে আমরা যদি এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করি তাহলে নট পি ভেল নট নট কিউ। আবার এখান থেকে আমরা লিখতে পারি যে নট পি ভেল কিউ ডিএন এর সূত্র প্রয়োগ করে। তাহলে সুতরাং পি ইমপ্লাইজ কিউ এবং নট পি ভেল কিউ ন্যায় তো সমমান। বস্তুত পি ইমপ্লাইজ কিউ এর সংজ্ঞা রূপে নট পি ভেল কিউ এটি কিন্তু গণ্য। কাজে একটি থেকে অপরটি অনুমান করা চলে বা একটির স্থানে অপরটি প্রতিস্থাপিত করা যেতে পারে। এর পরের সূত্র, ল অফ মেটেরিয়াল ইকুইভ্যালেন্স বা ইকুইভ, এর বাংলাটা হচ্ছে বস্তুগত সমমানতার সূত্র। দেখো এখানে কি হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম, পি ট্রিপল বার কিউ, এটাকে আমরা এরকম বলতে পারি যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। আবার দেখো পি ট্রিপল বার কিউ আছে, তাহলে পি ডট কিউ ভেল নট পি ডট নট কিউ। তাহলে সাধারণ ভাষায় দুই ধরনের প্রাকল্পিক বচনের আকার কিন্তু আমরা দেখতে পাওয়া যায়। যেমন দেখো পি ইমপ্লাইজ কিউ, তাহলে যদি পি তবে কিউ, ইফ পি দেন কিউ বা কিউ ইফ পি। আবার দেখো কিউ ইমপ্লাইজ পি বা কিউ কেবল যদি পি হয় বা কিউ অনলি ইফ পি। তাহলে এই দুটি বচনাকারকে যুক্ত করে একটি নতুন বচনের আকার পেতে পারে কি, পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। অর্থাৎ কিউ যদি এবং কেবল যদি পি হয়, ইফ পি দেন কিউ, তাহলে কিউ ইফ পি ইজ ইকুয়াল টু পি ইমপ্লাইজ কিউ। তাহলে কিউ অনলি ইফ পি ইজ ইকুয়াল টু কিউ ইমপ্লাইজ পি। তাহলে কিউ ইফ অনলি ইফ পি, পি ইমপ্লাইজ পি ডট কিউ ইমপ্লাইজ পি।
তাহলে যদি এবং কেবল যদি এই সংযোগটিকে প্রকাশ করার জন্য ট্রিপল বার প্রতীক চিহ্নটিকে ব্যবহার করা হয়েছে। কাজেই কিউ যদি এবং কেবল যদি কি হবে, পি পি ইকুয়াল টু কী হবে, কিউ ট্রিপল বার পি বা পি ট্রিপল বার কিউ। সুতরাং পি ট্রিপল বার কিউ ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। পি ট্রিপল বার কিউ এর বক্তব্য হলো পি সত্য হলে কিউ সত্য, পি মিথ্যা হলে কিউ মিথ্যা, অর্থাৎ এদের উভয়ের সত্য পি ডট কিউ বা উভয় মিথ্যা নট পি ডট নট কিউ, একটি সত্য হলে অন্যটি কিন্তু মিথ্যা হতে পারে না। তাহলে এই বিষয়টিকে ন্যায়ত সমমানতার সূত্রের আকারে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে পি ট্রিপল বার কিউ ট্রিপল বার পি ডট কিউ ভেল নট পি ডট নট কিউ। এখানে পি এবং কিউ উভয়ের সত্য অথবা পি মিথ্যা এবং কিউ মিথ্যা, কাজেই আমরা পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি এর স্থান প্রতিস্থাপিত করতে পারি পি ট্রিপল বার কিউ। তাহলে পি ডট কিউ ভেল নট পি নট ডট নট কিউ, এই স্থানে প্রতিস্থাপিত করতে পারি কি পি ট্রিপল বার কিউ, বা পি ট্রিপল বার কিউ এর স্থানে প্রতিস্থাপিত করতে পারি প্রথমে পি ডট কিউ ডট, প্রথমে দেখো এক নম্বরে এটা বলতে পারি পি ইমপ্লাইজ কিউ প্রথম বন্ধনীর মধ্যে ডট কিউ ইমপ্লাইজ পি, নতুবা আমরা একে এরকমভাবে বলতে পারি পি ডট কিউ প্রথম ব্র্যাকেটের মধ্যে ভেল নট পি ডট নট কিউ। এর পরের সূত্র ল অফ এক্সপোর্টেশন, এটাকে বলে নির্গমনের সূত্র, সংক্ষেপে বলা হয় ইএক্সপি। দেখো এখানে সূত্রটা হচ্ছে এরকম, পি ডট কিউ ইমপ্লাইজ আর ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। তাহলে এটা এই দুটো কিন্তু ন্যায়ত সমমান। তাহলে একটি বাস্তব উদাহরণ নিয়ে পরীক্ষা করলেই দেখা যাবে যে উভয় বিবৃতির মধ্যে অন্তর্গত কোনো কিন্তু পার্থক্য নেই, অর্থাৎ এরা কিন্তু উভয়ই সমার্থক। যদি পিকে বৃষ্টি পড়ে ধরি, কিউকে ভালো চাষ ধরি, আরকে ভালো ফসল ধরি, তাহলে আমরা যদি এটাকে প্রতিস্থাপিত করি, যদি বৃষ্টি পড়ে এবং ভালো চাষ হয় তাহলে ভালো ফসল হয়। তাহলে এটাকে আমরা এদিক থেকে যদি আমরা প্রতিস্থাপিত করি, তাহলে যদি এরকম বলি যে যদি বৃষ্টি হয় তাহলে যদি ভালো চাষ হয় তবে ভালো ফসল হয়, তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে যে উভয় বিবৃতি কিন্তু সমার্থক, উভয় বিবৃতি কিন্তু সমার্থক। এরপরের সূত্র, এরপরের সূত্র হচ্ছে টটোলজি, সংক্ষেপে টট। একে বাংলায় বলে পুনরুক্তিমূলক সূত্র বা পুনরুক্তির সূত্র। তাহলে কি পি ট্রিপল বার পি ভেল কিউ আবার পি ট্রিপল বার পি ডট কিউ। তাহলে কোনো বচনকে একের অধিকবার যদি গ্রহণ করে বচনগুলি হয় ডট বিন্দুর প্রতীক বা ভেল প্রতীক দিয়ে যুক্ত করলে সেই সংযোগিক বচনটি গঠিত হবে এই মূল বচনের সঙ্গে কিন্তু সমার্থক হবে। যদি আমরা এরকম বলি হরি ভালো ছেলে এবং হরি ভালো ছেলে ট্রিপল বার হরি ভালো ছেলে, তাহলে পি ডট পি ট্রিপল বার পি বা পি ট্রিপল বার পি ডট পি, তাহলে হরি যাবে অথবা হরি যাবে ট্রিপল বার হরি যাবে, তাহলে পি ভেল পি ট্রিপল বার পি বা পি ট্রিপল বার পি ভেল পি। কাজেই পি এবং পি ডট পি ন্যায়ত সমমান পি ট্রিপল বার পি ডট পি, আবার পি এবং পি ভেল কিউ ন্যায়ত সমমান পি ট্রিপল বার পি ভেল পি। তাহলে এইভাবে এই 19টা সূত্রের সাহায্যেই কিন্তু আইএম কপির বৈধতা বিচারগুলো কিন্তু প্রয়োগ করে বৈধতা বিচার করতে হবে। এই 19টা সূত্রের উপরই কিন্তু সব কিছু দাঁড়িয়ে আছে। সূত্রগুলোকে বারবার মুখস্থ করতে হবে এবং বুঝে মুখস্থ করতে হবে। যদি তুমি এগুলোকে বাস্তবিক উদাহরণ দিয়ে যদি প্রয়োগ করে মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব দ্রুত সূত্রগুলোকে মুখস্থ করতে পারবে। ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশন টু লজিক ইরিভিং মারমার কপি, পুরো নাম আইএম কপির 3rd এডিশনের একটা বইয়ের অংশ থেকে সূত্রগুলো নেওয়া হয়েছে এবং আমি এর সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ।